বেলজিয়ামকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, শেষ আটের রোমাঞ্চ বাকি আছে আরও। অপ্রতিরোধ আর্জেন্টিনার মুখোমুখি চমক দেখানো সুইজারল্যান্ড, হ্যারি কেইনের ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে হাল্যান্ডের নরওয়ে। স্বাগত বিশ্বকাপ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন গোলের সাথে আছে ফরিদা বখতিয়ারা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন তারকা ডিফেন্ডার তপু বর্মন। তপু, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আপু। স্পেন বেলজিয়াম ম্যাচ দিয়ে শুরু করতে চাই। কোয়ার্টার ফাইনালের দারুণ রোমাঞ্চকর একটা ম্যাচ হওয়ার আশা আমরা করেছিলাম। থিবো কর্তোয়ার ইনজুরি নাকি স্পেনের ভিক্টরির সুবিধা, আপনার কি মনে হয়? না, আসলে আপনি যদি টোটাল ম্যাচের সিমার দেখেন তাহলে আমি বলবো যে ভেরি আর্লি গোল কনসিড করে বেলজিয়াম, তারপরে বেলজিয়াম আবার বাউন্স ব্যাক করে 41 মিনিটে গোল দিয়ে আসলে তাদের যে প্ল্যান সেটাকে 100% এক্সিকিউশন করেছে। তারা যদি এইবারের ওয়ার্ল্ড কাপে 14টি গোল করেছে, তার সাথে 7টি এসেছেন ক্রসিং থেকে। স্পেনের সাথে কিন্তু ক্রসেই গোলটা আসে, হোক সেটা হাই এবং লো। আমার কাছে মনে হয় যে আসলে ম্যাচ যে পর্যন্ত থিবো কর্তোয়া ছিলেন উপস্থিত, আপনি যদি ফার্স্ট হাফের খেলা দেখেন তার ট্রিমেন্ডাস কিছু সেভে কিন্তু আসলে বেলজিয়াম সেখানেই পিছিয়ে পড়তো, কিন্তু তার থাকা অবস্থায় কিন্তু গোল হয়নি। এবং আমরা জানি এখন যদি ওয়ার্ল্ডের 3টা গোলকিপারের নাম আপনার নিতে হয়, সেখানে একটা গোলকিপার কর্তোয়া। আসলে সে রিয়াল মাদ্রিদও তার ধারাবাহিক পারফরমেন্স দিয়ে থাকেন সবসময়। আমার কাছে মনে হয় যে সেখানে একটা ঘাটতি ছিল। এবং আসলে আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়তো বা আপনি জানেন কি না জানি না, আপনার যেই গার্সিয়া তাদের বেলজিয়ামের কোচ, তাকে রুডি গার্সিয়া, থিবো কিন্তু বলেছিলেন যে আমি খেলতে চাই, আমার কোনো প্রবলেম নাই, সে তাকে জোর করে চেঞ্জ করেছেন। ঠিক আছে, তো এই যে এত বড় একটা ম্যাচ আপনি কোয়ার্টার ফাইনাল স্টেজে এসে আপনার এরকম মাইটি গ্রিন অ্যাপল গেম চেঞ্জার জিঞ্জার হ্যাপি স্পিড, এটা আসলে এন্ড অফ দ্য ডেতে কিন্তু লসই হয়েছে। যাকে নামিয়েছে সে কিন্তু ভালো গোলকিপার, ম্যানচেস্টারের গোলকিপার। আসলে সিচুয়েশনে আপনার ডিসিশনটা অনেক বড় বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা কিনা আসলে থিবো যদি থাকতো হয়তো সেই বলটাকে ধরার চেষ্টা করতো না, বলটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু ওই গোলকিপার ধরার চেষ্টা করেছে, যেটা কোবাসির যেই শ্যুটটা নিল। আসলে আমি বলবো যে আনলাকি বেলজিয়াম। এবং স্পেন আসলে বল পজিশনের দিক দিয়ে তো সবসময় এগিয়েই থাকে, এবং তারা শ্যুট অন টার্গেটে 9টা ছিল। স্পেশাল আপনি লামিন জামালের যদি খেলার কথা বলেন, সেও খুব ভালো করেছেন। এবং ফ্যাবিও রয়েস, যাকে পেদ্রি চেঞ্জিংয়ে নামিয়েছেন, সেও গোল দিয়েছেন। তো ওভারঅল আমার কাছে ম্যাচটা যে একতরফা খেলেছে স্পেন সেটা আমি বলবো না। বেলজিয়ামও ডিজার্ভিং ছিল ম্যাচটাকে জয় নিয়ে আসার, কিন্তু তারা আসলে কিছু ক্ষেত্রে হয়তো বা ডি ব্রুইনার চেঞ্জটা, তখন সে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করলো, তাকেও চেঞ্জ করানো হলো। আসলে এই যে কিছু প্লেয়ার যারা কিনা ডিসাইসিভ কিছু করে দিতে পারে রিগার্ডিং ম্যাচে, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে একটু ডি ব্রুইনার চেঞ্জটাও একটু আমার কাছে প্রবলেম মনে হয়েছে তাদের, স্পেশালি নাম্বার 10 পজিশনে। তো ডোকো আবার খুবই ভালো খেলেছেন। তো ওভারঅল আসলে আমি বলবো যে বেলজিয়ামের জন্য বেড লাক ছিল কাল। টেকনিক ইমপ্লিমেন্টের ক্ষেত্রে একটু হয়তো পুরোপুরি ক্যালকুলেশনটা মেলেনি এরকম, অথবা ফুটবলের ক্ষেত্রে, বিশ্বকাপের ক্ষেত্রে আমরা তো দেখি যে পুরনো পরিসংখ্যানগুলো একটু সামনে নিয়ে আসা হয়। সেই 40 বছর পর স্পেন তাদের প্রতিশোধের ম্যাচে এগিয়ে গেল। হ্যাঁ, এটা আসলে স্পেনের, আমি যদি বলি 2010-এর জেনারেশনের পরে কিন্তু এখন একটা জেনারেশন দাঁড়া করিয়েছেন কোচ। 2024 সালে তারা ইউরো কাপ জিতেছেন সেম স্কোয়াডটা, সেখানে একটা লিডার বাকি, সেটা হলো মুরাতা, যে কিনা ক্যাপ্টেন ছিল 2024-এর ইউরো কাপে, সে এই টিমের স্কোয়াডে নাই। কিন্তু আপনি যদি দেখেন তারা একটা ইয়াং বেজ এবং অনেক ট্যালেন্টেড প্লেয়ার, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, আপনি যদি পেদ্রির কথা বলেন, ওয়ারজাবাল, আপনি যদি লিডারশিপের কথা বলেন রড্রির কথা বলতে পারেন, এবং ডিফেন্সিভে যদি আপনি দেখেন কোবার্সির কথা বলতে হয়, যে কিনা 19 ইয়ার্স ওল্ড, সে আসলে দুর্দান্ত ফর্মে আছে, দুর্দান্ত পারফরমেন্স করছে। এবং আপনি যদি কোকোরেলার কথা বলেন, মানে ওভারঅল তাদের প্রত্যেকটি প্লেয়ার দুর্দান্ত ফর্মে আছে, এবং তারা একটা টিম আপনি ধরতে পারেন ফাইনালিস্ট। এবং তাদের এখন যে বেসটা আসলে কোচ দাঁড়া করিয়েছে, এটা অল অ্যাবাউট আপনি তাদের ড্রেসিং রুম বা তাদের যদি কিছু চিন্তা করেন, ডিসিপ্লিন মাস্ট প্রায়োরিটি দেয় এই কোচ। অনেক প্লেয়ার ইনডিসিপ্লিন থাকা অবস্থায় কিন্তু সেই প্লেয়ারকে ডাকেনি সে।
স্পেন বেলজিয়ামের প্রিডের যে বিশ্লেষণগুলো চলছিল তখনও পর্যন্ত রোমেলো লুকাকুই ছিলেন সুপার সাব বেলজিয়ামের। কাল যেন সেটা বিপরীত হয়ে গেছে, মিকেল মরেনোর কাছেই চলে গেল লুকাকু সেই সুপার সাবের বিশেষণটা। আসলে লোকাকু যখন ম্যাচের নামে ইন হয় তখন কিন্তু বেলজিয়ামের খেলাটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ বলতে তারা লং বলে স্টার্ট করে, সো লুকাকু ছিল টার্গেট ম্যান। লুকাকু যখন বলগুলাকে রিচ করতে পারছিল না, কেন জানেন? একমাত্র দুইটা সেন্টার ব্যাকের জন্য, ল্যাপার্তে এবং কোভাসিচ। তারা দুজন আসলে খুব ভালো মার্কিংয়ে রেখেছেন লুকাকুকে, এবং তারা জানতো যে লুকাকু যদি বলকে ধরতে পারে বা কন্ট্রোলে নিতে পারে তাহলে আমাদের জন্য একটা প্রবলেম হতে পারে, কারণ লুকাকু আপনার পরপর 3 ম্যাচে 3টি গোল করেছেন, এবং সেটাও সাবস্টিটিউশনে নামার সাব পরে। হয়ে, সুপার সাব যেটাকে বলা হয়। তো আসলে আমি বলবো যে আপনার এখন মরেনো তাই করলেন। মরেনো লাস্ট 2 ম্যাচে 2টা করলেন। উইনিং গোল। আপনি পর্তুগালকে তার গোলে হারিয়েছে, অনলি সে 10 মিনিট খেলেছেন। গতকালকের ম্যাচে আপনি যদি দেখেন অনলি সে 12 মিনিট খেলেছেন। এই যে আসলে তার যেই এক্সপিরিয়েন্স, সে কিন্তু আর্সেনালের হয়ে খেলে। গেম চেঞ্জার, টোটালি শব্দে বলা যায়, টোটালি গেম চেঞ্জার। এবং এরকম লেভেলের প্লেয়ারকে আপনি দেখেন বেঞ্চে বসায় রাখে প্লেয়ার, সেটাও নিশ্চয়ই কোচের বিশেষ টেকনিক, প্ল্যান। হ্যাঁ, একদমই। স্পেন বেলজিয়ামকে বিদায় করে দিয়েছে, কর্তোয়ার চোখের পানি এবং যারাই চলে যাচ্ছে স্টারদের সে কান্না আমাদেরকে একটু হলেও ছুঁয়ে যাচ্ছে, খারাপ লাগছে আবার আনন্দ আপনি হচ্ছে। যদি এবারের ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য যেমন অনেক আনন্দদায়ক তেমন অনেক ইমোশনাল। আপনি যদি শুরুতে দেখেন লুকা মদ্রিচ, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, আপনি যদি ডি ব্রুইনা, লুকাকু, চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এখন ধরেন যে আরও কিছু প্লেয়ার আছে যারা কিনা হয়তো বা এই ওয়ার্ল্ড কাপে ভার্জিল ভ্যান ডাইককে নাও দেখতে পারি, যে কিনা ওয়ার্ল্ডের ডিফেন্সিভলি মানে এরকম একটা স্তরে নিয়ে গেছে নিজেকে, সবার আইডল ডাচ সে। ফুটবলের বিশাল তারকা। তো আসলে এবারের ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য আসলে স্পেশালি ন্যাশনাল টিমের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক প্লেয়ার খেলবে না, হয়তো বা আমরা ক্লাব লেভেলে অনেককেই দেখব, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তাদেরকে আর আমরা দেখব না। তারা যারা কিনা ওয়ার্ল্ড ফুটবলের এরকম একটা স্তরে পৌঁছাইছে তাদের পারফরমেন্স দিয়ে, আপনি যদি একটা লাইক ইয়াং কিডকেও যদি বলেন যে লুকা মদ্রিচকে কোন টিমে খেলে, সবাই তাকে চিনে। আপনি যদি রোনালদোর কথা বাদে দিলাম, নেইমারের কথা বাদে দিলাম, ডি ব্রুইনের কথা যদি জিজ্ঞেস করি, বলে ও তো আমার আইডল। তো এরকম লেভেলে তারা তাদেরকে নিয়ে গিয়েছে, আসলে তারা অনেক কিছু দিয়েছে ওয়ার্ল্ড ফুটবলে, এবং তাদের মদ্রিচ এবং অ্যাচিভমেন্টও অনেক কিছু। ক্রোয়েশিয়ার কথা প্রসঙ্গটা যখনই আসে তখনই মনে হয় যে ভিএআর বুঝি তাদের আর পিছু ছাড়লো না। 18 ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে এবং খেলেছে সেখানেও ফ্রান্সের কিন্তু সেই ভিএআর হ্যাঁ, সংক্রান্ত হ্যাঁ। একটা বিতর্ক ছিল। ডিসিশনে আসলে এবং সেরা অফসাইড সময় গোল। ছিল ক্রোয়েশিয়ার, তারা তারপর তো আর সম্ভব হয়নি, তারপরেও তাদের জার্নিটা ভীষণ রকম ভালো, জার্নিটা খুবই ভালো ছিল, এবং তাদের যে লাস্ট ওয়ার্ল্ড কাপে 2022 তৃতীয় সেরা দল। হ্যাঁ, আসলে তাদের যেই 18 সালের বেস্টটা ছিল সেখানে আসলে অনেক ইয়াং প্লেয়ার ছিল। আপনি যদি রাকেটিস দেখেন, রিবিস দেখেন, এবং তাদের গোলকিপার আপনার মদ্রিচও কিন্তু আপনার 8 বছর নিয়ে কম, কথা বললে মানে আসলে সেই 32 বছর। আলাপ শেষই হবে না, কারণ এইবার পর্তুগালের সাথে যে ম্যাচে ক্রোয়েশিয়া বিদায় নিয়ে এলো সেই ম্যাচও কিন্তু ভিআর সংক্রান্ত একাধিক হ্যাঁ, গোল হওয়ার পরও আসলে বিতর্ক কি ছিল। কেন যে এটা অফসাইড বা ফাউল দিল আমি বুঝতে পারিনি। সেটা থেকে এবার আর একটু আমরা সাম্প্রতিক প্রসঙ্গে চলে আসি, যেহেতু ক্রোয়েশিয়া চলে গেছে, এর কথা বললে তো অনেক কথাই বলা যাবে। স্পেন তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেমিফাইনালে ফ্রান্সকে, কতটা বিপজ্জনক? না, আমি একটা প্রথম কথা বলতে চাই, আপনি স্পেন আর ফ্রান্সের মধ্যে কাকে সাপোর্ট করবেন? আমি নিশ্চয়ই ফ্রান্সকে সাপোর্ট করবেন, আচ্ছা ঠিক আছে। আবার না, স্পেনকেও পছন্দ করি। না আসলে স্পেন আর ফ্রান্স এটা আপনি যদি লিখিত একটা ফাইনাল না, কিন্তু অলিখিত একটা ফাইনাল, এটা ধরতেই পারেন। কারণ এই দুইটা টিম আসলে আমি যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় আমার 4টা টিমের মধ্যে 3টা টিম ছিল। ব্রাজিল এই মধ্যে আউট হয়ে গিয়েছে, আর্জেন্টিনা, স্পেন আর এলো ফ্রান্স। এই তিনটা টিম এখন পর্যন্ত আছে। আমি ধরেছিলাম যে তারা সেমিফাইনালিস্ট, অলরেডি 2টা টিম কিন্তু হয়ে গেছে। তো এখন ঘটনা হচ্ছে স্পেন ফ্রান্স আপনি ধরতে পারেন সেম স্ট্যান্ডার্ড প্লেয়ার দুটো টিমে আছে, কিন্তু প্লেয়িং স্টাইলটা ডিফারেন্ট।
আপনি স্পেন সবসময় বল পজিশন রাখার চেষ্টা করে, তারা বল পজিশন অনেক ফার বেটার দেন অপোজিশন টিম, এবং তার সাথে স্পেন যেই ধাঁচে ফুটবল খেলে ফ্রান্স টোটালি ডিফারেন্ট। দেখবেন ফ্রান্স যখন অ্যাটাক করে দে আর ভেরি ফাস্ট। আপনি তাদের ওইখানে মিকেল অলিসে, দেমবেলে, এমবাপে, ডুয়ে, বারকোলা পিছনে আপনার রাবিও, আপনি যদি কোনের খেলা দেখেন তাদের 6 জনের যে কেমিস্ট্রি, বারকোলা তো সামটাইম চেঞ্জিংয়ে খেলে, সামটাইম 11-এ খেলে, কিন্তু আসলে এই যে তাদের গতি, এই গতিটা আবার একটু ডিফারেন্ট স্পেন থেকে। আবার এই দুই দলের কথাই যখন বলা হবে তখনই উনাই সিমন এবং মাইনান ভার্সেস একটা বড় বিতর্ক অথবা লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যায়। হ্যাঁ, আসলে এই দুইজন গোলকিপার যদি দেখেন তারা কিন্তু সুপার এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড ক্লাস। আপনি সিমনের গোল এখন পর্যন্ত খাইনি, গত ম্যাচে গোল খেয়েছে বেলজিয়ামের কাছে। Mighty Green Apple. Game changer ginger. Happy speed. প্রথম গোল খেয়েছে এই বিশ্বকাপে। ফ্রান্স কিন্তু আসলে দুর্দান্ত, আসলে আপনি তার সামনে সেলেবা এবং ওপামেকানো দুইটা সেন্টার ব্যাককে বিট করতে পারছে না কেউ। এবং আপনি যদি কোন্ডের কথা বলেন, তাদের যে ডিফেন্স লাইন, আসলে গোলকিপারের সেই ক্ষেত্রে অত বড় পরীক্ষাতে এখন পর্যন্ত প্রেসারটা অনেকখানি কমে যায়। আমরা যেহেতু শেষ কোয়ার্টার ফাইনালের আরও দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচই খুবই উত্তেজনাপূর্ণ হবে, অনেক আলাপ হচ্ছে। প্রথম তো আজ রাতেই মুখোমুখি হচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড, অল ইউরোপিয়ান কোয়ার্টার ফাইনাল। আর তারপরে শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার একমাত্র দল, চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার জন্য ভালো কথা বিশেষণ দিয়ে শেষ করা যাবে না। আর চ্যাম্পিয়নদের সাথে প্রতি প্রত্যাশা এবং মনোযোগ অনেক বেশি থাকে, সেটা ভক্তদেরও থাকে অথবা বিশ্লেষকদেরও থাকে, প্রত্যেকের। আর্জেন্টিনাকে এখনো পর্যন্ত খুব বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। লাস্ট 16-এ মিশরের সাথে যে ম্যাচটা, সেটাও যদিও পিছিয়ে থেকে ম্যাচ জিতেছে, আর্জেন্টিনারই আধিপত্য ছিল। মিশর তাদের সবচেয়ে বেস্ট পারফরমেন্স করেছে। হ্যাঁ, সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার প্রেডিকশন বলবো না, আর্জেন্টিনাকে নিশ্চয়ই এগিয়ে রাখবেন, কিন্তু বিপদের কারণ কোথায় কোথায় হতে পারে। হ্যাঁ, আমি বলি আর্জেন্টিনা আসলে সুইজারল্যান্ডের সাথে এগিয়ে রাখার কারণ হলো টোটালি আমার কাছে মনে হয় যে মিডফিল্ড টু অ্যাটাকিং জোনে যে 6 জন খেলবে তারা বেটার দেন সুইজারল্যান্ড 100%। আপনি যদি দেখেন মেকালিস্টার, এনজো, প্যারেদেস এবং রদ্রিগো দিপল, আলভারেস এবং মেসি, আসলে তারা তাদের ক্লাব লেভেলে যে লেভেলের ফুটবল খেলে, আমার কাছে মনে হয় সুইজারল্যান্ডের এই লেভেলের প্লেয়ার কম, কিন্তু আপনি অ্যাম্বোলোকে ধরতে পারেন, সে আসলে 2টা গোল করেছে, 2টা অ্যাসিস্ট করেছে। সুইজারল্যান্ডের ক্যাপ্টেনকে ধরতে পারেন, জাকাকে ধরতে পারেন। আরেকটা আপনার সবচেয়ে বড় সেট থিং হলো একজন রাইট উইঙ্গার যে কিনা 3টা গোল করেছেন, মোজাম্বি তো ইনজুরিতে। এটা আর্জেন্টিনার জন্য মানে একটা বড় সুবিধার জায়গা হতে পারে কিনা, কারণ এই জন্য বলা হচ্ছে যখন ইসমাইল সাইবারি খেলেননি মরক্কোতে, মরক্কো কিন্তু সেই জায়গাটাতেই স্ট্রাগল করেছে। আসলে আমি বলবো যে আর্জেন্টিনার ডিফেন্স লাইন, আমি বলবো যে লাস্ট 2টা ম্যাচ আসলে আপ টু দ্য মার্ক না। আসলে তারা অ্যাজ এ গোল করেছে, রোমেরো 2 ম্যাচে 2 গোল করেছে, লিসান্দ্রো 2 ম্যাচে 1 গোল করেছে, কিন্তু তারা যে গোল 4টা খেয়েছে সেইখানে একটু ডিফেন্সের ল্যাকিংস আছে। আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন স্পেশালি, বা ফার্স্ট গোল দেখেন ইজিপ্টের, আপনি লিসান্দ্রোর সামনে থেকে হেড দিয়ে গোল দিল। সেকেন্ড গোলটা লিসান্দ্রোর পায়ের সামনে থেকে, আসলে সে বুঝতে পারেনি রানটা কোথায় মেক করেছে। এই যে অল অ্যাবাউট যেই প্রবলেমগুলো, এটা কিন্তু আসলে স্কলানি কিন্তু খুব ভালোভাবে এটাকে মার্ক করেছে। আসলে আপনি প্রতি ম্যাচে গোল খাবেন, গোল দিয়ে ব্যাক করবেন, এটা কিন্তু আসলে ইউরোপ টিম, এটা কিন্তু আফ্রিকান নেশন না। তো সেক্ষেত্রে তাদের বি কেয়ারফুল থাকতে হবে। আমার কাছে মনে হয় যে তারা যেভাবে স্টার্ট করেছে 2টা ম্যাচ, রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16, আসলে সেভাবে স্টার্ট করলে ফর দ্যাম ইজ ভেরি টাইট। আর্জেন্টিনার জন্য একটু টাইট হয়ে যাবে। 32 তে কেপ ভার্দের সাথেও আপনি গোল দিয়ে গোল খেয়েছেন, কষ্টকর জয় বলা যায়। হ্যাঁ, আপনি এবং লিওনেল মেসি স্পটলাইটে সবসময়, লিওনেল মেসি কিন্তু ম্যাচ বের করে নিচ্ছেন, ম্যাচ জিতিয়ে দিচ্ছেন, হ্যাট্রিক করছেন, জোড়া গোল করছেন, গোল করিয়েছেনও না। আপনি যদি এরকম লেভেলের প্লেয়ারকে, আসলে আপনি যদি ইজিপ্টের ম্যাচে দেখেন, ফার্স্ট হাফে কিন্তু আসলে আফটার হি মিস পেনাল্টি, তখন কিন্তু তার আসলে এই লেভেলের প্লেয়ার একটু মোরাল ডাউন হতেই পারে, এবং তার কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক কিছুতেই ভুল হচ্ছিল। আপনি যদি কন্ট্রোল দেখেন, কন্ট্রোলও তার পা থেকে দূরে চলে যাচ্ছিল, বা কিছু পাসও সে মিস করেছে।
আপনার এরকম লেভেলের প্লেয়ারকে যেভাবে ইজিপ্ট মার্ক করে রেখেছে, আসলে সুইজারল্যান্ড সেটা কি করতে পারবে কিনা এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আর আপনি যদি 1 মিটার তাকে টাইম দেন বা সময় দেন 2-3 সেকেন্ডে সে কিন্তু আপনাকে পানিশ করে দেবে, যেটা কিনা আপনি সেকেন্ড গোল দেখেন ইজিপ্টের সাথে, জাস্ট 1 সেকেন্ডের টাইম পেয়েছে, 1 মিটারের সুযোগ পেয়েছে, সে শুট করে গোল দিয়ে দিল। তো এই লেভেলের প্লেয়ারকে আপনার সার্বক্ষণ আপনার চোখের মধ্যে রাখতে হবে। এবং যদি আপনি বলেন যে আর্জেন্টিনারও স্পেশালি সুইজারল্যান্ড যেভাবে কামব্যাক করে এখন পর্যন্ত এসেছেন, আমার কাছে মনে হয় যে ডিফেন্ডারদেরকে বি কেয়ারফুল থাকতে হবে, স্পেশালি এমবোলোকে ফলো রাখতে হবে। সবশেষ ম্যাচের ক্যালকুলেশনটাই তো বেশি সামনে আসে যে সুইজারল্যান্ড কলম্বিয়ার সাথে 120 মিনিট খেলার পরে পেনাল্টি শুট আউটে টাই ব্রেকারে জিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো কোয়ার্টার ফাইনালে, এবং সেটা হলো তাদের ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার হবে যদি তারা সেমিফাইনালে যেতে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেক্ষেত্রে সুইসদের উপর তেমন কিন্তু প্রেশার নেই। না, তাদের তো হারানোর কিছু নেই, অলরেডি অ্যাচিভড। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অলওয়েজ এটা তো মাথায় আছে তাদের। কিন্তু আপনি যে পরিসংখ্যান দেখেন, লাস্ট 7 ম্যাচ খেলেছে সুইজারল্যান্ডের সাথে, 5টিতে জয়লাভ করেছে আর্জেন্টিনা, 2টোতে ড্র হয়েছে। সুইজারল্যান্ডের জিতার কোনো আপনার পরিসংখ্যান নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাজ এ টিম আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজে আপনি কোনো টিমকে ছোট মনে করে ভাবতে পারবেন না, কোনো সুযোগ নেই। সেটা তো কুরাসাও আইল্যান্ডকে ভার্দে অনেক বেশি দেখিয়েছে। মেসিকে নিয়ে তো আর্জেন্টাইনদের, কেন সারা ওয়ার্ল্ডের ভক্তদেরই এক ধরনের পাগলামো রয়েছেই। তো আমরা দেখেছি যে আর্জেন্টিনাতে বিশাল এক মুরাল বানানো হয়েছে। একটা প্রতিবেদন আছে, ইন্টারেস্টিং প্রতিবেদনটা দেখে এসে আবার আলাপ করব। দেখব প্রতিবেদন। আর্জেন্টিনার রোজারিও শহরের মাঝখানে বিশাল এক দেয়াল জুড়ে লিওনেল মেসি। নিজ শহরের তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পারানা নদীর তীরে 550 বর্গমিটার জায়গা জুড়ে আঁকা এই মুরালটির নাম ফ্রম অ্যানাদার গ্যালাক্সি অ্যান্ড ফ্রম মাই সিটি। প্রথমবার এটি আঁকা হয়েছিল 2021 সালে। তখনও আর্জেন্টিনার জার্সিতে ছিল মাত্র 2টি বিশ্বকাপের তারকা। 5 বছর পর নতুন করে সংস্কার করা মুরালটিতে যোগ হয়েছে 3য় তারকা। মেসির এই মুরালটা আমার কাছে অনেক আবেগের। 2021 সালে কোপা আমেরিকার ফাইনালের আর বিশ্বকাপের আগে আমরা এটি এঁকেছিলাম। এটা লিওকে ধন্যবাদ জানানো আর তার প্রতি আমাদের সমর্থনের প্রকাশ। এই মুরাল দাঁড়িয়ে আছে সেই মাঠের সামনেই যেখানে ছোটবেলায় প্রথম ফুটবলে পা ছুঁয়েছিলেন মেসি। আমরা মুরালটির নাম ফ্রম অ্যানাদার গ্যালাক্সি দিলেও মেসি আসলে আমাদের মতোই একজন মানুষ। ছোটবেলা থেকেই অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। পরিবার, প্রতিবেশী আর কাছের মানুষের সমর্থনই তাকে এত দূর এনেছে। সেই শিকড়ের পরিচয় আজও তার মধ্যে স্পষ্ট। 14 মিটার চওড়া আর 76 মিটার দীর্ঘ এই মুরাল পুনর্নির্মাণে ব্যবহার হয়েছে প্রায় 300 লিটার রং। শিল্পীরা জানান, কোনো ডিজিটাল প্রিন্ট নয়, পুরো কাজটি করা হয়েছে শুধু ব্রাশ আর রোলার দিয়ে। প্রতিটি আঁচড়েই ফুটে উঠেছে শিল্পীর অনুভূতি। বর্তমান বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা 5 ম্যাচ গোল করে তিনি যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা। আর কোয়ার্টার ফাইনালের আগে নিজের শহরও যেন নতুন করে জানিয়ে দিল মেসির প্রতি তাদের বিশ্বাস এখনও অটুট। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদন। তপু, সব দলেই কি প্লেয়ার থাকে 2-4 জন, যাদেরকে হয়তো সারা ওয়ার্ল্ডই চিনে। ক্লাব ফুটবলেও তাদের বিশেষত্ব থাকে। আর্জেন্টিনা দলের সবাই তো কুই প্লেয়ার, কাকে বাদ দেওয়া যাবে? লাউতারো, এমি মার্টিনেজ, লিওনেল মেসি, আলভারেজ, কাউকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। না, আসলে আপনি যদি দেখেন আপনার আলভারেজকে আপনি ধরেন, তার এটা নিয়ে 2টা ওয়ার্ল্ড কাপ, আসলে তার এই ক্যারিয়ারে কিন্তু সে সব ট্রফি জিতে গেছে। সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সে কোপা আমেরিকা জিতেছে, সে ওয়ার্ল্ড কাপ জিতেছে। কিন্তু তার যে ক্যারিয়ার অনেক শর্ট, কিন্তু এখন পর্যন্ত আরও সে 10 বছর খেলতে পারবে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, আপনি এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আর্জেন্টিনা অনেক আগায় আছে সুইজারল্যান্ডের থেকে। আপনি যদি ম্যাকালিস্টারকে বলেন, এনজোকে বলেন, তারা গত ওয়ার্ল্ড কাপে ইয়াং প্লেয়ার ছিল, তারা এখন পরিপূর্ণ প্লেয়ার। চেলসির ক্যাপ্টেন এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার নাম্বার 10 পজিশনে খেলে লিভারপুলে। আপনি যদি দ্বীপলকে দেখেন, দ্বীপলের হয়তো এখন প্রায় প্রাইম টাইমটা শেষ,
প্যারাদাসেরও প্রাইম টাইমটা শেষ। আসলে আমার কাছে মনে হয় যে তারা যেভাবে ফুটবলটা আসলে খেলছে, আমার কাছে মনে হয় যে আসলে ম্যাচটাকে ডমিনেট করার একটা পসিবিলিটি আছে, স্পেশালি মিডফিল্ড জোনে, যেটা কিনা ইন্টারেস্টিংভাবে সুইজারল্যান্ডের কোচও বলেছেন এবং ন্যাশনাল ক্যাপ্টেনও বলেছেন যে আসলে আর্জেন্টিনার মিডফিল্ডটা অনেক স্ট্রং, আমাদের এই জায়গায় নজরদারি রাখতে হবে এবং আমরা জানি তাদের উইক পয়েন্ট কোথায় এবং তাদের স্ট্রং পয়েন্ট কোথায়, আমরা সেভাবে ফুটবলটা খেলবো মাঠে। আর অনেক বেশি প্রশংসা করেও হয়তো কিছুটা উইক পয়েন্ট তৈরি করার চেষ্টা করবে সুইজারল্যান্ড। আরেকটা ম্যাচ ইংল্যান্ড এবং নরওয়ে, অল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল। তার আগে যাই, আজ সন্ধ্যায় আসলে একটা খুবই দুঃখজনক খবর আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া এবং মিডিয়াতে। সাউথ আফ্রিকা মেক্সিকো ওপেনিং ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ শুরু হয়েছে। সাউথ আফ্রিকার প্লেয়ার জেইডেন অ্যাডামস মারা গেছেন। কারণটা আমি আসলে শোতে আসার আগে খুব একটা দেখার সুযোগ পাইনি, মানে ভীষণ প্যাথেটিক মনে হলো। ওয়ার্ল্ড কাপ শুরু হলো, সাউথ আফ্রিকা এবং মেক্সিকো ওপেনিং ম্যাচ খেলেছেন যে প্লেয়ার, এখনও ওয়ার্ল্ড কাপ শেষ হয়নি, তিনি আসলে দুনিয়া থেকে চলে গেছেন। না আসলে এটা কিন্তু ভেরি স্যাড পুরো ওয়ার্ল্ড ফুটবলে। আসলে তিনি কিন্তু 3টি ম্যাচেই খেলেছেন, আপনার একদম ফার্স্ট রাউন্ডে 3টি ম্যাচেই খেলেছেন। আসলে বাঁচা এবং মরার ডিসাইড কিন্তু সৃষ্টিকর্তাই করেন। আসলে হয়তো কেউ আগে চলে যায়, কেউ হয়তো অনেক পরে যায়, কিন্তু এর মধ্যে আমাদের কিছু করণীয় আছে। আসলে আমরা কিভাবে নিজেকে সেফ রাখতে পারবো, এটা কিন্তু অল অ্যাবাউট আওয়ার ডিসিশন। এখন ঘটনা হচ্ছে সে কিভাবে মারা গিয়েছে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আসলে সে কি রোড অ্যাক্সিডেন্ট, আপনি যদি জটার কথা এখানে নিয়ে আসতে পারেন, দিয়াগো জোতা গত বছর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন এবং হলো ক্রিশ্চিয়ানো রোনালদো উজবেকিস্তানের সাথে ম্যাচ জয়ের পর জোতাকে ট্রিবিউট জানিয়েছিলেন, তার জার্সি পরেছিলেন। ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক এই ধরনের ইমোশন তো অনেক রকম। আমরা লুকা মদ্রিচের কান্নার পরও আমাদের খারাপ লাগে, থিবো কর্তোয়ার কান্নার পরও খারাপ লাগে, নেইমারের কষ্টেও আমরা ব্যথিত হই, কিন্তু আসলে এই ইমোশনটার সাথে ওই ইমোশনটার অনেক ফারাক। না, ফুটবল এরকম একটা প্লেস, আপনি ফুটবল দেখবেন যে আপনাকে ইউনাইটেড করে এবং আপনার ফিলিংস সেখানে জেগে ওঠে এবং আপনি সেটাকে উপলব্ধি করতে পারবেন। আসলে ফুটবল কিন্তু অনেক ইমোশন গেম। আমরা হয়তো জেতা হারাটাই বেশি কাউন্ট করি, কিন্তু এর মধ্যে এই মধ্যে যে আসলে কি চলে ব্রেন এবং কত প্রেশারের মধ্যে যে একটা প্লেয়ার পারফর্ম করতে পারে, এটা কিন্তু আমরা আসলে জানি না। ধরেন আমি প্লেয়ার, হয়তো বা আমি বুঝি আসলে আমাদের ম্যাচ খেলার আগে আসলে একটা প্রেশার থাকে, আমাদের ব্রেনকে কন্ট্রোলে রাখতে হয়, আসলে আমাদের ফিজিকটাকে চিন্তা করতে হয়। এই যে ব্যাপার, এটা কিন্তু ওভার দ্য ওয়ার্ল্ড। দেখেন আজকে বাংলাদেশে কি একটা আনন্দময় সময় আমরা পার করছি, এটা কিন্তু অল অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ। আপনি দেখেন টিএসসিতে দেখেন, এই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলে, বড় বড় হলে, আপনি চিটাগং দেখেন, আমাদের নারায়ণগঞ্জ দেখেন, তো এই যে ব্যাপারগুলি কেন? 48 দলই তো শুধু খেলছে, সেটা ফিফার অনেক ধরনের ব্যবস্থা নেওয়ার পর 48 দলের ওয়ার্ল্ড কাপ হচ্ছে এইবার, কিন্তু বিশ্বের 200-র বেশি দেশ এই বিশ্বকাপের সঙ্গে যুক্ত, সবাই তো উদযাপন করছে। হ্যাঁ, অবভিয়াসলি। এই যে ধরেন লাস্ট র্যাঙ্কিং টিম সান মারিনো 211, আসলে কিছুদিন আগে আমরা তাদের সাথে খেলে আসি, তাদের যে ফুটবল স্ট্রাকচার এবং অবকাঠামো আমরা দেখে অবাক। আসলে অনলি মানুষ মেবি আপনার 1000, মানে লাখও না। তো এই যে তাদের পরিকল্পনা, এটা কিন্তু তাদের টার্গেট ওয়ার্ল্ড কাপ খেলা। ধরেন আমরা বাংলাদেশ, আমরা আসলে চেষ্টা করছি না। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু আনন্দ শুধু ইউএসএ, কানাডা, মেক্সিকোতে না, আমরা সমগ্র পৃথিবীতে আনন্দ। পৃথিবীতে আরো একটা ম্যাচ আছে তপু বর্মন, ইংল্যান্ড এবং নরওয়ে, অল ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল, এবং আর্লিং হাল্যান্ড ভার্সেস হ্যারি কেইন। এই দ্বৈরথটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, আপনি এটা আসলে আর্লিং হাল্যান্ড এবং হ্যারি কেইন, আপনি তাদের পিছনে কে খেলছে ওইটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি হ্যারি কেইনের পিছনে খেলছে বেলিংহাম, লেফট সাইডে খেলছে অ্যান্থনি গ্রোডন, এবং রাইট সাইডে খেলছে সাকা, তার উপরে খেলছে এডারসন এবং ডাকলান রাইস। এই যে একটা 6 জনের কম্বিনেশন, এটার জন্য ইংল্যান্ড সুপ্রিম। এবং নরওয়ের যদি দেখেন, হালানের পিছে অডিগার, লেফট সাইডে এলো নোসা, রাইট সাইডে এলো সল্ট। এই যে 4 জনের একটা কম্বিনেশন, এটার জন্য কিন্তু নরওয়ে এই যে লেভেলটা। কিন্তু এখানে ব্যাপার হলো ডিফেন্ডারদেরকে আজকে মস্ত বড় ভূমিকা পালন করতে হবে। আপনি ওয়ার্ল্ডের 2টা নাম্বার 9, বেস্ট নাম্বার 9-এর এগেনস্টে খেলতে যাচ্ছেন
একজন অলরেডি 73 গোল করে ফেলেছেন এই সিজনের, আর একজন প্রায় 60 মতো গোল করে ফেলেছেন। তো এই যে আর এই বিশ্বকাপের কথা ভাবলেই হ্যাঁ, হালান্ড 7 কিন্তু 7 গোল করে আছে হ্যাঁ, মেসি এমবাপ্পের সাথে রয়েছে। সাথে। তো এই যে ব্যাপারটা, এটা অল অ্যাবাউট আজকে টিম ডিফেন্ডিং এবং ইন্ডিভিজুয়াল ডিফেন্ডিং। আজকে ধরেন এই ম্যাচটা পিকফোর্ড নাইল্যান্ড এই দ্বৈরথটা বলেন। আমার কাছে মনে হয় যে দুই ম্যাচে কিন্তু সেরা পারফর্মার ছিল লাস্টে। আপনি যদি নরওয়ের গোলকিপার দেখেন, মানে কি আউটস্ট্যান্ডিং সেভ দিয়েছে ব্রাজিলের সাথে। একটা তো গোল হয়েই যাচ্ছিল যেটা ডিফ্লেকশনে আসলো, সে লাস্ট মোমেন্টে যে সেভ দিয়ে দিল। আসলে এরকম ডিসাইসিভ সেভ দেওয়ার কারণে কিন্তু নরওয়ে আজকে কোয়ার্টার ফাইনালে খেলছে। আপনি যদি পিকফোর্ডের মানে লিডারশিপ নিয়ে খেলা দেখেন, সে গোলকিপার কিন্তু তার যে লিডারশিপ, আসলে দলকে কিভাবে উজ্জীবিত করতে হয়, দলের জন্য কোথায় তাড়াতাড়ি পাস দিতে হবে, তার কাছ থেকে এটা শিক্ষণীয় আছে। এবং এই দুইজনের আজকে মস্ত বড় দায়িত্ব পালন করতে হবে দুই জায়গায়। কারণ এক বাক্যে প্রেডিকশন, নরওয়ে এবং ইংল্যান্ড জিতবে। ইংল্যান্ডকে কি অভিজ্ঞতা এগিয়ে রাখছেন? নিশ্চয়ই হালান্ডের অভিষেকটা আরও দুর্দান্ত হতে পারে, দেখা যাক কি হয় ম্যাচে। অনেক ধন্যবাদ তপু আপনাকে। আজ এ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ইন্টারেস্টিং সব খবর ও বিশ্লেষণ দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং independent24.tv-তে।